আসসালামু আলাইকুম। পঞ্চম পর্বের সকল স্টুডেন্টকে ধন্যবাদ জানাই পঞ্চম পর্বের অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিসে ক্লাসের জন্য। আশা করি সকলেই ভালো আছো। আজকে লাস্ট জাবেদার উপরে আমরা একটা ক্লাস নিব। জাবেদার উপরে আমরা কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, প্রশ্ন এবং অ্যান্সার কীভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে। এখানে আমরা সবাই জাবেদা মোটামুটি শিখেছি, তারপরেও একটু কথা বলবো। এখানে জাবেদার ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা দেখতে পাই সেটা প্রশ্নটা হয় এরকম। ধরো এখানে বলা আছে 2021 মার্চ 2 এরকম বলা আছে, দেখা আছে। এখানে প্রশ্নটা হবে এরকম, ধরো একটা বিষয় আছে যে পণ্য ক্রয় 5,000 টাকা, এটা একটা প্রশ্ন আমাদের। তো এখান থেকে আমাদের কাজ হবে একটা ডেবিট একটা ক্রেডিট পক্ষ বের করা। তো এই ডেবিট এবং ক্রেডিট পক্ষ বের করে আমরা কিভাবে খাতায় উপস্থাপন করব সেই বিষয়টা আবার আমরা এখানে দেখাবো যে কিভাবে খাতায় আমরা উপস্থাপন করব। আমাদের খাতায় আমরা যেভাবে কাজটা করব সেইভাবেই আমি আঁকছি। এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানে একটা ঘর আঁকলাম। এখানে ঘরের মধ্যে দেখো 5টা ঘর আছে, 1 2 3 4 5টা আমার ঘর আছে। আর এই অঙ্কটার নাম আমরা আগেই জেনেছি যে এর নাম জাবেদা। আর 5টা ঘরের প্রথম ঘরে লেখা থাকে তারিখ, দ্বিতীয় ঘরে বিবরণ, তৃতীয় ঘরে খতিয়ান পৃষ্ঠার সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে খ আর প। এখানে দেওয়া থাকে ডেবিট টাকা, এখানে দেওয়া থাকে ক্রেডিট টাকা। এইভাবে আমরা খাতায় ঘরটা আঁকবো। খাতায় ঘর আমি আরেকবার রিপিট করছি। দেখো আমাদের এই যে অঙ্কটা করবো তার নাম জাবেদা। এখানে লেখা আছে 5টা ঘর থাকে জাবেদা করতে গেলে। প্রথম ঘর তারিখ, দ্বিতীয় ঘর বিবরণ এবং তৃতীয় ঘর খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ ঘর ডেবিট টাকা এবং পঞ্চম ঘর ক্রেডিট টাকা। এইভাবে আমরা খাতায় উপস্থাপন করব। এখন আমাদের যে প্রশ্ন দেওয়া আছে একটা প্রশ্ন যে মার্চ মাসের 2 তারিখে পণ্য ক্রয় হয়েছে 5,000 টাকা। তাহলে এখান থেকে আমার কাজ হলো দুটা বিষয়, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এই দুটা বিষয় আমি এখান থেকে বের করব। বের করতে গেলে আমার একটা সূত্র দরকার হয়। সেই সূত্র বলে যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট, এটা একটা সূত্র। এখানে বলছে সম্পদ ও খরচ এই দুটো জিনিস যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ডেবিট, এবং যদি হ্রাস পায় বা কমে যায় হবে ক্রেডিট। এখানে দেখো বা আমার কাছে শোনো, অর্থাৎ সূত্র হলো কি যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এখন এই সূত্রটা কিভাবে আমরা প্রশ্নের সাথে মিলাবো, দেখো এখানে আমার দুটা বিষয় জড়িত আছে। প্রশ্নের মধ্যে দেখো একটা ক্রয় আর একটা টাকা, দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্রয় আর টাকা এই দুটা বিষয় আমরা সূত্রের সাথে কিভাবে মিলাবো? সূত্র আমার বলছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, খরচ বৃদ্ধি পেলে ডেবিট। কিভাবে এখানে বৃদ্ধি পাচ্ছে সম্পদ এবং খরচ? ক্রয় আমরা দেখতে পাচ্ছি এই ক্রয়টা খরচ, অর্থাৎ ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পায়। আর নগদ টাকা হিসাব বিজ্ঞানের ভাষায় নগদ টাকাকে সম্পদ বলা হয়। তাহলে যখন আমি কোনো কিছু ক্রয় করব তখন আমার সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে দেখা গেল যে ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পায়, আবার ক্রয়ের কারণে সম্পদ বৃদ্ধি পায়। যেহেতু ক্রয়ের কারণে খরচ বৃদ্ধি পায়, তাহলে এই ক্রয় কথাটাকে আমরা ডেবিট করব। এখানে কিভাবে আমরা এখানে উপস্থাপন করব? এইভাবে 2021 মার্চ 2 তারিখটাকে এভাবে উপস্থাপন করব। আর এখানে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, অর্থাৎ ডেবিটের ঘরে আমরা টাকাটা লিখব। খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমরা কিভাবে ক্রয় হিসাবটাকে নিলাম। আমরা সূত্র অনুযায়ী ক্রয়ের কারণে আমাদের খরচ বৃদ্ধি পায়, আর সূত্র বলছে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়।
তাই আমরা ক্রয় হিসাবটাকে ডেবিট করলাম। আর হিসাব বিজ্ঞানের ভাষায় নগদ টাকা সম্পদ, সূত্র বলছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর কোনো কিছু ক্রয়ের ফলে আমার সম্পদ বৃদ্ধি পায়, নগদ টাকাটা যেহেতু সম্পদ, এখানে আমার সম্পদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, এই সম্পদটা কমে যাচ্ছে। তাহলে আমাদের পরের বিষয়টা খেয়াল হচ্ছে যে সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাহলে ক্রয়ের ফলে যেমন আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে বা খরচ বৃদ্ধি পাচ্ছে, এই কারণে আমি ক্রয়কে ডেবিট করছি। আর ক্রয়ের ফলে আমার নগদ টাকা সম্পদ এটা কমে যাচ্ছে, এই কারণে আমি নগদান হিসাবকে ক্রেডিট করছি। এখানে হলো 5,000 টাকা। আর এখানে আমরা একটা বিবরণ দিব, পণ্য ক্রয় দিয়ে আমরা এখানে ক্লোজ করব। এইভাবে আমরা আর কি যতগুলো এন্ট্রি পাবো বা যতগুলো বিষয় পাবো আমরা প্রত্যেকটা বিষয় এইভাবে সলভ করব ইনশাল্লাহ। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই গেল ক্রয় সম্পর্কে আমরা তোমাদেরকে বলার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। এখন আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হলো কমন একটা বিষয় পরীক্ষায় থাকেই, সহজ একটা প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে পাবা তোমরা যে অবচয়। দেখো প্রশ্ন থাকবে এরকম, মার্চ 1 যন্ত্রপাতির অবচয় 2,000 টাকা, এরকম একটা প্রশ্ন থাকবে, যন্ত্রপাতির অবচয় 2,000 টাকা। আবার বলা থাকতে পারে মার্চ 2 আসবাবপত্রের অবচয় 3,000 টাকা, এরকম প্রশ্ন বলা থাকবে। আমরা প্রশ্নটাকে কিভাবে সলভ করি সেটা আর কি দেখব। এখানে প্রশ্ন বলছে যে আসবাবপত্রের অবচয় এবং যন্ত্রপাতির অবচয়। সবাই আশা করি দেখতে পাচ্ছ যে আসবাবপত্রের অবচয় এবং যন্ত্রপাতির অবচয় দুটো প্রশ্ন। এখান থেকে আমাদের কাজ কি, একটা ডেবিট একটা ক্রেডিট, দুটো প্রশ্ন থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। তাহলে সূত্র আমাদের কি, যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। কি হলো, সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে এই অবচয়ের কারণে সম্পদ বৃদ্ধি পাচ্ছে বা কমছে, এটা কিভাবে বুঝবো? তার আগে আমাদেরকে একটু জানা দরকার যে অবচয়টা কি, এই অবচয়টা কি, অবচয়টা কি এটা জানা দরকার। অবচয় হলো স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্য কমে যায়, এটাকে বলা হয় অবচয়। অর্থাৎ স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে যে মূল্য কমে যায়, যতটুকু মূল্য কমে অতটুকু কমা মূল্যকে বলা হয় অবচয়। আরও একটু ভালোভাবে বলি, সাপোজ ধরো তুমি একটা মোবাইল ফোন কিনছো, 5 বছর বা 2 বছর ব্যবহার করার পরে তুমি বিক্রি করতে গেলে পূর্বের মূল্য আর পাবা না। অর্থাৎ যখন বিক্রি করবা, পূর্বের মূল্য থেকে যদি বিক্রি মূল্যটা বাদ দাও, তাহলে যতটুকু মূল্য তুমি কম পাইলা ওইটা তোমার ওই সম্পদের অবচয়ে। এখন স্থায়ী সম্পত্তিটা কি, এটা একটু জানা দরকার। স্থায়ী সম্পত্তি হলো এরকম যে আমরা যেই জিনিসগুলো দীর্ঘ 1 বছরের উপরে ব্যবহার করি, 1 বছরের বেশি সময় ধরে সুবিধা নেই, সেটাকে বলা হয় স্থায়ী সম্পত্তি। তাহলে আমাদের সংজ্ঞা কী অবচয়ের? স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে মূল্য কমে যাওয়া, এটাকে বলা হয় অবচয়। আর স্থায়ী সম্পত্তি আবার কি, যেই সম্পত্তিগুলো আমি দীর্ঘদিন 1 বছরের ওপরে সময় ব্যবহার করি, 1 বছরের বেশি সময় ধরে সুবিধা নেই, সেটাকে বলা হয় স্থায়ী সম্পত্তি। আশা করি আমি অবচয় এবং স্থায়ী সম্পত্তিটা বোঝাতে পেরেছি। এখান থেকে 1 মার্কের আমাদের 2টা প্রশ্ন থাকে, অবচয় কি, স্থায়ী সম্পত্তি কি, এগুলো প্রশ্ন থাকে। তো যাই হোক, আমাদের মেন টার্নিং পয়েন্ট হলো যে প্রথম প্রশ্নটা আমার হচ্ছে মার্চ 1 যন্ত্রপাতির অবচয় 2,000 টাকা। এখান থেকে আমি 2টা বিষয় বের করব, একটা হলো ডেবিট, একটা ক্রেডিট। কিভাবে বের করব? সূত্র অনুযায়ী। সূত্র বলছে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট। সূত্র বলছে সম্পদ ও খরচ এই দুটো জিনিস বৃদ্ধি পেলে ডেবিট, এবং কমে গেলে ক্রেডিট। কি বললো? সম্পদ এবং খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ ও খরচ কমে গেলে ক্রেডিট। খেয়াল রাখতে হবে কি, সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট,
সম্পদ ও খরচ কমে গেলে ক্রেডিট। তাহলে আমার এখানে সম্পদ কি? সম্পদ হলো আমার যন্ত্রপাতি, এটা হলো আমার সম্পদ। অবচয় কি? অবচয় মানে ক্ষয় হয়ে যাওয়া, মূল্য কমে যাওয়া। তাহলে কি হচ্ছে? অবচয়ের কারণে আমার সম্পদ কি হচ্ছে? কমে যাচ্ছে, অর্থাৎ আমার ব্যবসার ক্ষতি হচ্ছে। তাহলে সূত্র আছে ব্যয় বা ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট হয় কিসের কারণে? অবচয়ের কারণে। তাহলে আমরা এখানে লিখব মার্চ 2021 মার্চ 1 অবচয় হিসাব ডেবিট। ডেবিটের ঘরে আমরা টাকাটা লিখব। আর আমার সম্পদ কমে যাচ্ছে, অপর দিকে কি হচ্ছে? একদিকে ক্ষতি হচ্ছে আর একদিকে সম্পদ কমে যাচ্ছে। যন্ত্রপাতি যে আমার সম্পদ ছিল, এই সম্পদটা আমার কমে যাচ্ছে। তাহলে আমার যন্ত্রপাতির অবচয়, এটা ক্রেডিট। যন্ত্রপাতির অবচয় বা অবচয় সঞ্চিতি, এই কথাটা হয় ক্রেডিট বা অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা হলো 2000 টাকা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে অবচয়ের বিষয়টা কিভাবে আমরা সলভ করব। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসে। পরে দেখো আসবাবপত্রের অবচয় আবার বলছে। তাহলে ঠিক আগেরটার মতোই অবচয়ের কারণে আমাদের ক্ষতি হয়। তাহলে আমরা এখানে লিখব তারিখ 2 অবচয় হিসাব ডেবিট। এটা আছে 3000 টাকা। আর আসবাবপত্রের অবচয় টাকা, এটা হলো ক্রেডিট। আমরা এখানে বিবরণ দিব যে আসবাবপত্রের অবচয়। দেখে আমরা ক্লোজ করব। তাহলে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখালাম, সেটা হলো অবচয় যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমরা কিভাবে সেখান থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। আশা করি এটা বুঝতে পারছো। আরেকটা বিষয় আমি শিখাবো যে খুবই ভালো একটা প্রশ্ন, সেটা হলো ঋণ সম্পর্কিত। আমি প্রশ্ন দুটো লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু ফলো করো। ঋণ সম্পর্কিত বিষয়। এখানে প্রশ্নে আমার বলা আছে যে ঋণ গ্রহণ, এখানে বলছে ঋণ গ্রহণ 10,000 টাকা এবং রতনের নিকট হতে গ্রহণ 20,000 টাকা এবং মার্চ 3 ব্যাংক হতে ঋণ গ্রহণ 10,000 টাকা। তিনটা প্রশ্ন আমি এখানে খেয়াল করে দেখো, যেখানে বলছে যে ঋণ গ্রহণ 10,000 টাকা, রতনের নিকট হতে ঋণ গ্রহণ 20,000 টাকা, ব্যাংক হতে ঋণ গ্রহণ 10,000 টাকা। এখন আমরা সূত্র অনুযায়ী কিভাবে এটা আর কি সলভ করব। দেখো, সূত্র তো বলছে যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। এখানে আমাদের সম্পদ কি? এখানে সম্পদ হলো টাকা, নগদ টাকাটা আমাদের সম্পদ। সূত্র আরেকটা সূত্র আছে যেটা বলছে যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, খেয়াল করো, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। দায় যদি কমে যায়, কমে গেলে ডেবিট হয়। কি বললাম ভালো করে দেখো, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় কমে গেলে ক্রেডিট, দায় কমে গেলে ডেবিট। তাহলে আমরা বললাম দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় কমে গেলে ডেবিট। এটা হলো আমাদের সূত্র। আমরা একটু দেখি সূত্রটা। দেখো, এখানে বলছে যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় কমে গেলে ডেবিট।
এখন ঋণ নেওয়ার ফলে দায় বাড়ে না কমে? যে কোনো জায়গা থেকে আমরা যদি ঋণ নেই তাহলে নগদ টাকা পাওয়া যায়। নগদ টাকা যেহেতু আমি বলছি যে এখানে বলে দিলাম যে নগদ টাকা হলো সম্পদ, তাহলে ঋণ নেওয়ার ফলে নগদ টাকা আমার কাছে বৃদ্ধি পাবে, আমি যার কাছ থেকেই নেই না কেন, তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে। নগদ টাকা সম্পদ, তাহলে সূত্র বলো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে প্রথমটা যদি আমরা সলভ করতে চাই ঋণ গ্রহণ, তাহলে 10,000 টাকা আমার ডেবিট হবে। ভাষাটা কি হবে? নগদান, নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। ক্রেডিট কি? ঋণ। ঋণ ঋণ নেওয়ার ফলে আমার দায় বৃদ্ধি পায়, এই জন্য ঋণ হিসাবটা আমার হবে ক্রেডিট। তাহলে ঋণ হিসাব ক্রেডিট 10,000 টাকা, এটা আমরা এখানে ক্লোজ করলাম। তারপরে 2 তারিখে দেখো বলছে রতনের নিকট হতে ঋণ গ্রহণ। এই যে ঋণ গ্রহণ আবারও বলছে, কিন্তু কার কাছ থেকে? রতনের নিকট হতে। অর্থাৎ ঋণ গ্রহণ করলেই নগদ টাকা বৃদ্ধি পায়। নগদ টাকা আমার সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমরা এখানে কি করব? নগদান হিসাব ডেবিট। আর ঋণ, ঋণ আমার হলো দায় বৃদ্ধি করে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে ঋণ কার কাছ থেকে? রতনের নিকট থেকে। তাহলে আমরা কি লিখব? ঋণ রতন, এটা হবে আমার ক্রেডিট। আবার বলছি ঋণ গ্রহণ করলে নগদ টাকা বৃদ্ধি পায়, এই জন্য নগদ অর্থ সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট হয়েছে। আর ঋণ গ্রহণ করলে দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সূত্র বলছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, তাই আমরা ঋণটাকে, ঋণের মাধ্যমে দায় বৃদ্ধি পাই, এই জন্য আমরা ঋণটাকে ক্রেডিট করেছি। পাশে ব্র্যাকেটে রতন লিখছি, কারণ এখানে দায়টা বৃদ্ধি পাচ্ছে আমার রতনের নিকটে, তাই রতনের নামটা দেওয়া হয়েছে। 3 তারিখে দেখো বলছে ব্যাংক হতে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ কথাটা আবারও আছে, তাহলে ঋণ গ্রহণ হলে আমি কি বললাম? যে নগদ টাকা আসে, নগদ অর্থ সম্পদ, আর সূত্র বলছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এখানে আমার সম্পদটা কি? নগদ টাকা। তাহলে আমরা এখানে লিখব 3 তারিখ নগদান হিসাব ডেবিট। আর ঋণ গ্রহণ করছি কই থেকে? ঋণটা করছি ব্যাংক থেকে। আর ঋণের কারণে কি হয়? দায় বৃদ্ধি পায়। দায়টা কোথায় বাড়ছে? ব্যাংকের কাছে, এই জন্যে আমার ব্যাংক হিসাবটা ক্রেডিট হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 10,000 টাকা, 10,000। আর আমরা এখানে শেষ করব এইভাবে। আশা করি তোমাদেরকে এই 2টা পয়েন্ট বুঝাতে পারছি। এই 2টা পয়েন্টের পরে আমরা আরেকটু কথা বলবো আরেকটা বিষয় নিয়ে। আশা করি তোমরা এর মাধ্যমে যতটুকু বুঝছো বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, তাহলে ইনশাল্লাহ আরও বেশি বুঝতে পারবা। সূত্রটাকে ধারণ করতে হবে, করে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। এই প্রশ্নটাও পরীক্ষায় থাকে, অনাদায়ী দেনা বা কুঋণ। আরেকটা প্রশ্ন নিয়ে আমি কথা বলছি, জাবেদার, অনাদায়ী দেনা বা কুঋণ, এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় থাকে। দেখো আমি এখানে লিখবো এখন। আচ্ছা, অনাদায়ী দেনা বা কুঋণ বলে একটা কথা থাকে, সেটা প্রশ্নটা কেমন আমরা আগে লিখি তারপরে বলছি। এখানে বলা থাকলো যে অনাদায়ী দেনা ধার্য 500 টাকা। তারপরে বলা থাকলো মার্চের 2 তারিখে কুঋণ ধার্য 1500 টাকা। দেখো 2টা প্রশ্ন পরীক্ষায় আসে কমন, একটা হলো অনাদায়ী দেনা ধার্য আর একটা হলো কুঋণ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ঢুকেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের টপিকস বিষয় হলো অনাদায়ী দেনা বা কুঋণ। মাঝে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। দেখো এখানে আমি 2টা প্রশ্ন লিখছি, যে অনাদায়ী দেনা বা কুঋণ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে অনাদায়ী দেনা বা কুঋণটা কি? অনাদায়ী দেনা বা কুঋণ হলো, আমরা ব্যবসা করতে গেলে অনেক সময় বাকিতে বা ধারে পণ্য বিক্রি করি,
অনেক সময় এই বাকিতে বা ধারে পণ্য বিক্রয় করার পর ওই টাকাটা দেখা যায় যে অনেক সময় আদায় হয় না। তো এই যে আদায় হয় না, এটা ব্যবসার এক ধরনের ক্ষতি। এই যে অনাদায়ী দেনা, যে দেনাটা আদায়যোগ্য নয় সেটাকে বলা হয় অনাদায়ী দেনা। কুরিন অনাদায়ী দেনারই একটা সিমিলিয়ার শব্দ। এখানে কুরিন মানে অনাদায়ী দেনা বা যে ঋণটা আদায়যোগ্য নয় তাকে বলা হয় কুরিন বা অনাদায়ী দেনা। তাহলে এই অনাদায়ী দেনাটা থেকে আমরা কি করব, একটা ডেবিট একটা ক্রেডিট, কুরিন থেকে একটা ডেবিট একটা ক্রেডিট, এই দুটা বিষয় আমরা বের করব। এই জিনিসটা তৈরি হয় বাকিতে বিক্রয়ের ফলে। বাকিতে বিক্রয়ের ফলে আমাদের অনাদায়ী দেনা বা কুরিন তৈরি হয়। তাহলে আমরা সূত্র অনুযায়ী কীভাবে এটা অ্যাপ্লাই করব? এখানে বলছে অনাদায়ী দেনা। অনাদায়ী দেনার ফলে আমার কি হচ্ছে, যে ব্যবসার আলটিমেটলি ক্ষতি হচ্ছে। আর সূত্র বলছে ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট হয়, যার ফলে আমরা ক্ষতিটা বৃদ্ধি পাচ্ছে কার কারণে? অনাদায়ী দেনার কারণে। আমরা এখানে লিখব যে অনাদায়ী দেনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। কেন দেনাদার বা প্রাপ্য হিসাব বলা যায়? অর্থাৎ বাকিতে বিক্রির ফলে আমার একটা দেনাদার হিসাব তৈরি হয়। দেনাদার মানে কি? যার কাছে আমি টাকা পাবো সেই ব্যক্তিটা আমার দেনাদার। তাহলে অনাদায়ী দেনার ফলে আমার কি হচ্ছে? ব্যবসার ক্ষতি হচ্ছে। সূত্র বলছে ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই অনাদায়ী দেনা শব্দটাকে ডেবিট করছি। আর দেনাদার মানে আমি ওনার কাছে টাকা পাইতাম, এখন আর পাবো না। দেনাদারটা সম্পদ বুঝায়। তাহলে সূত্র বলছে সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। এই দেনাদারের কারণে আমার সম্পদ কমে যায়, এই কারণে আমার এটা ক্রেডিট করা হচ্ছে। আশা করি তোমরা বুঝছো। দ্বিতীয়টা ঠিক কুরিন, একই জিনিস। দেনাদার বা কুরিন, যদি কুরিন থাকে কুরিনের কারণে আমার ব্যবসার ক্ষতি হয়, তাহলে আমি কুরিন শব্দটা লিখব। কুরিন হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, এই দুটা বিষয় লিখব। অনাদায়ী দেনা এবং কুরিন আমরা এই দুটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান করলাম। সূত্র দেখো, বলছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, কমে গেলে ক্রেডিট। আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় কমে গেলে ডেবিট। তাহলে এখানে আমার সম্পদ দেনাদারের মাধ্যমে কমে যাচ্ছে। দেনাদার মানে কারো কাছে আমি যদি কিছু পাই তাহলে সেটাকে দেনাদার বুঝাই, ওই ব্যক্তিটাকে। অর্থাৎ কোনো কিছু যদি আবার পাই সেটা আমার সম্পদ বুঝায়। এই যে অনাদায়ী দেনার কারণে টাকাটা আদায় হচ্ছে না, যার ফলে আমার ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। একদিকে ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তাই আমার অনাদায়ী দেনা শব্দটা ডেবিট আর দেনাদার শব্দটা ক্রেডিট। কুরিনের ক্ষেত্রেও ঠিক সেম একই বিষয়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার এই ক্লাসের যতটুকু ক্লাস টাইম ছিল এর মধ্যে আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করছি। তোমরা এটা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবা। আরও কিছু বিষয় যদি আমাদের প্রয়োজন হয় নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আর আমরা আশা করছি যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে স্বল্পতা, আমরা ওই নেক্সটে 20 মার্কের জন্য আমরা একটু প্রস্তুতি নিব। নেক্সট ক্লাস ইনশাল্লাহ 20 মার্কের জন্য ক্লাস হবে। তোকে আজকের মতো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস শেষ করলাম। যে কয়টা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই কয়টা বিষয় তোমরা বাসায় প্রশ্নের সাথে সূত্রের সাথে তাল মিলিয়ে সমাধান করার চেষ্টা করবে। ইনশাল্লাহ এগুলো তোমরা পারবে, ভয় পাওয়ার কিছু নাই। এই জাবেদা অঙ্কে 10 মার্কস থাকে, 10টা মার্কস খুবই সহজভাবে পাওয়া যায়। এছাড়া তোমরা এক কথায় আসলে যদি আমরা চেষ্টা না করি, যদি ভয় পাইলে কিন্তু আমরা এটা করতে পারবো না। ভয় না পেয়ে আমাদেরকে মন দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। আশা করি ইনশাল্লাহ এটা আমরা পারবো। তো সকলেই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনায় আমি আমার ক্লাস আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।